বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি পূর্বের কয়েকটি ক্লাসে তোমাদের গণিত বইয়ের একাদশ অধ্যায় বীজগাণিতিক রাশির অনুপাত ও সমানুপাত এই অধ্যায় থেকে 11.1 এবং 11.2 থেকে বেশ কিছু গাণিতিক সমস্যার সমাধান করিয়ে দিয়েছিলাম। আজ আমি অনুপাত ও সমানুপাত এই অধ্যায় থেকে কয়েকটি সৃজনশীল প্রশ্নের সমাধান করে দিব। প্রথম সৃজনশীল প্রশ্নটা উদ্দীপক লক্ষ্য করো। উদ্দীপকে দেয়া আছে a/b সমান b/c, a/b সমান b/c, a/b সমান b/c, অর্থাৎ এবিসি ক্রমিক সমানুপাতি। এবিসি ক্রমিক সমানুপাতি হলেই a/b সমান b/c হয়। প্রমাণ করতে হবে ক a/c সমান a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার, খ a প্লাস b বাই b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার, গ a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই 1 বাই a কিউব প্লাস 1 বাই b কিউব প্লাস 1 বাই c কিউব সমান a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। ক খ গ এই তিনটি প্রশ্নের সমাধান করতে হবে উদ্দীপকের আলোকে। প্রথমে আমি ক করে দিচ্ছি। প্রমাণ করতে হবে যে a বাই c সমান a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব দেওয়া আছে প্রমাণটা করার জন্য একটু সিম্পলিফাই করে নিতে হবে। a/b সমান b/c বা a বাই b সমান b বাই c বা b স্কয়ার সমান ac। তাহলে যদি দেয়া থাকে এবিসি ক্রমিক সমানুপাতি, তাহলে আমরা b স্কয়ার সমান ac লিখতে পারি। এখন বাম পক্ষ লিখব। বাম পক্ষে কোনো সিম্পলিফাই করা যাবে না, বাম পক্ষটা শুধু এভাবে লিখে ফেলব a বাই c, এটা তার কোনো সিম্পলিফাই করা যাবে না। ডান পক্ষ ছিল প্রমাণটা, ডান পক্ষ ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার। এখন একটু আগে আমরা b স্কয়ার সমান ac লিখেছিলাম, এটাতে b স্কয়ারের পরিবর্তে ac লিখলে হয়ে যাবে। a স্কয়ার প্লাস b স্কয়ার না লিখে ac লিখবো, এখানেও b স্কয়ারের পরিবর্তে ac লিখবো, যেহেতু b স্কয়ার সমান ac একটু আগে আমরা লিখেছিলাম। এখান থেকে a কমন নিব, a কমন নিলে a প্লাস c হবে, আর এখান থেকে c কমন নিলে a প্লাস c হবে। a প্লাস c কাটা যাবে, সমান হবে a বাই c। লক্ষ্য করো বাম পক্ষ a বাই c, ডান পক্ষ a বাই c, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, আমাদের কয়েক প্রমাণটা হয়ে যায়। তোমরা খাতায় তুলে নাও।
এখন আমরা এই সৃজনশীল প্রশ্নটার ক্ষয়ের উত্তর করব। ক্ষতে রয়েছে খ প্রমাণ করতে হবে। তাহলে বাম পক্ষটা লিখে নিচ্ছি। পরীক্ষার অঙ্কটা আসলে তোমরা প্রমাণ করতে হবে যে a by b plus b by c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার, এই কথাটা লিখে নেবে। তারপরে বাম পক্ষ লিখবে। বাম পক্ষ হচ্ছে a প্লাস b বাই b প্লাস c হোল স্কয়ার। এটাকে আমরা সিম্পলিফাই করে দিচ্ছি। a প্লাস b হোল স্কয়ারের সূত্র লিখব আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। অনুরূপভাবে b প্লাস c হোল স্কয়ারের সূত্র লিখব b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার। এখন আমরা এই অঙ্কটাতে b স্কয়ারের পরিবর্তে ac বসাবো। b স্কয়ারের পরিবর্তে ac বসাবো, যেহেতু b স্কয়ার সমান ac। b স্কয়ার সমান ac। এখন আমরা উপরের রাশিটাতে লক্ষ্য করো, a কমন যাবে, a প্লাস 2b প্লাস c হবে। আর নিচে c কমন যাবে, a প্লাস 2b প্লাস c হবে। এটা কাটা যাবে, সমান হলো a বাই c। বাম পক্ষ থেকে আমরা পেলাম a বাই c। এখন ডান পক্ষ থেকেও যদি আমরা a বাই c পাই তাহলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। এখন আমরা ডান পক্ষ লিখব। ডান পক্ষে কি আছে লক্ষ্য করো, ডান পক্ষে রয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার। এখানেও b স্কয়ারের পরিবর্তে ac বসাবো, b স্কয়ারের পরিবর্তে ac বসাবো। যেহেতু b স্কয়ার সমান ac, এখান থেকে a কমন নিব, a প্লাস c আসবে, এখান থেকে c কমন নিব, a প্লাস c আসবে, প্লাস c কাটা যাবে, a বাই c। তাহলে আমরা ক্ষয়ের জন্য বাম পক্ষ সমান ডান পক্ষ পেলাম। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আমাদের 1 নং সৃজনশীল প্রশ্নর ক এবং খ সমাধান হয়ে গেল। এখন আমি গ সমাধান করে দেব। এই সৃজনশীল প্রশ্নটা খুব সহজ। এই সৃজনশীল প্রশ্নটার সমাধান খুব সহজ। এখন আমি করে দিব গ। এটা পরীক্ষা আসলে লিখবে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু 1 বাই a কিউব প্লাস 1 বাই b কিউব প্লাস 1 বাই c কিউব সমান a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব প্রমাণ করতে হবে। এটা লিখে নিন। এরপরে বাম পক্ষ, বাম পক্ষ হচ্ছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। আগে লিখে নিতে হবে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 1 বাই a কিউব প্লাস 1 বাই b কিউব প্লাস 1 বাই c কিউব। এটা হচ্ছে বাম পক্ষ। প্রসঙ্গক্রমে উল্লেখ্য
এই অঙ্কটা হচ্ছে অনুশীলনী 11.1 এবং 11.2, অর্থাৎ একাদশ অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান। সবচেয়ে গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা হচ্ছে এটা। এটা বোর্ড পরীক্ষায় সবচেয়ে বেশি সংখ্যক বার এসেছে, বলতে গেলে প্রতি বছরই এটা পরীক্ষাতে আসে। এই অঙ্কটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সমান a স্কয়ার b স্কয়ার c স্কয়ার কে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার দ্বারা এই বন্ধনীর ভিতরে যে রাশিগুলো আছে সেগুলোকে আমরা গুণ করব। a স্কয়ার b স্কয়ার c স্কয়ার আর 1 গুণ করলে হবে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই a কিউব। অর্থাৎ এই রাশিটা দ্বারা গুণ করলে 1 এর পরিবর্তে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার চলে আসবে এখানে এখানে এখানে, কারণ কোন রাশিকে 1 দ্বারা গুণ করলে ওই রাশিটাই হয়। a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু 1 যদি করো তাহলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই d কিউব হবে। অনুরূপভাবে এখানে হবে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই c কিউব। অর্থাৎ লবের স্থলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার আসবে। এখন এই অঙ্কটা এখান থেকে একটু সিম্পলিফাই করে নিই। পরের লাইনে গিয়ে আমরা a স্কয়ারের b স্কয়ারের পরিবর্তে ac বসাবো এবং ac এর পরিবর্তে b স্কয়ার বসাবো, তাহলে আমরা সমস্যার সমাধান করতে পারব। তাহলে এখান থেকে একটু সিম্পলিফাই করে নিই। এখানে রয়েছে a স্কয়ার আর এখানে রয়েছে a কিউব। এটা কাটলে a স্কয়ার মানে হচ্ছে a ইনটু a আর a কিউব মানে হচ্ছে a ইনটু a ইনটু a, মানে উপরে নিচে দুইটা a কাটা যাবে, নিচে একটা a থাকবে আর উপরে b স্কয়ার c স্কয়ার থাকবে, নিচে হবে a। এটা কাটাকাটি করলে হবে b স্কয়ার c স্কয়ার বাই a। a স্কয়ার আর a কিউব কাটাকাটি করলে এখানে a থাকবে। অনুরূপভাবে এখানে হবে a স্কয়ার c স্কয়ার, এখানে রয়েছে b স্কয়ার, এখানে রয়েছে b কিউব। এটার মধ্যে কাটাকাটি করলে এখানে থাকবে b আর এখানে থাকবে a স্কয়ার b স্কয়ার বাই c। c স্কয়ার আর c কিউব কাটাকাটি করলে নিচে c থাকবে। এখন আমরা লাইন বাড়িয়ে নেই। b স্কয়ারের পরিবর্তে ac বসাবো আর ac এর পরিবর্তে b স্কয়ার বসাবো। তাহলে এখানে সিম্পলিফাই করলে ac হোল স্কয়ার লিখে নিলাম। a স্কয়ার c স্কয়ারের পরিবর্তে লেখা যায় ac হোল স্কয়ার বাই d, এখানে হবে a স্কয়ার b স্কয়ার বাই c। এখন b স্কয়ারের পরিবর্তে ac বসাবো, এই b স্কয়ারের পরিবর্তে ac বসাবো আর ac এর পরিবর্তে বসাবো b স্কয়ার। তাহলে এখানে হবে ac ইনটু c স্কয়ার, b স্কয়ারের পরিবর্তে ac বসাচ্ছি, এখানে হবে b স্কয়ার হোল স্কয়ার বাই b a স্কয়ার b স্কয়ারের পরিবর্তে ac বাই c। b স্কয়ার সমান ac, এটা আমি পূর্বেই লিখে নিয়েছিলাম, অঙ্কটা শুরুতেই লিখে নিয়েছিলাম। এখান থেকে a কাটা যাবে, এখান থেকে c কাটা যাবে, তাহলে এখানে হবে c কিউব, এখানে হয় b স্কয়ার হোল স্কয়ার হবে b টু দি পাওয়ার 4, b টু দি পাওয়ার 4 কে b দ্বারা ভাগ করলে হবে b কিউব আর এখানে c কাটা দিয়ে এখানে a কিউব। তোমরা একটু সাজিয়ে নিতে পারো। এখানে এসে আছে c কিউব প্লাস b কিউব প্লাস a কিউব, অর্থাৎ a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান ডান পক্ষ। আমার অঙ্কটা ডান পক্ষতে ছিল a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এরপর লিখলে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ লিখে প্রমাণিত কথাটা লিখে দিই। তাহলে আমাদের 1 নং সৃজনশীল প্রশ্নটার সমাধান হয়ে গেল। আশা করি তোমরা 1 নং সৃজনশীল প্রশ্নটার সমাধান বুঝতে পেরেছ। এখন আমি আর একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। তার আগে আমি বোর্ডটা মুছে নিচ্ছি।
আরেকটি সৃজনশীল প্রশ্ন, তোমরা 2 নম্বর দাও। 2 নম্বর সৃজনশীল প্রশ্ন। উদ্দীপকটা হচ্ছে এরকম, একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। উদ্দীপকটা হচ্ছে এরকম। উদ্দীপকটা একটু ব্যাখ্যা করে দিচ্ছি। একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, অর্থাৎ কোনো বৃত্তের ব্যাসার্ধ জানা থাকলে বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। আবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহুর দৈর্ঘ্য স্কয়ার, অর্থাৎ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য জানা থাকলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করা যায়। তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, যেখানে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ স্কয়ার, যেখানে এ হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে উদ্দীপকটা এরকম, একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এখন গাণিতিক সমস্যাগুলো একে বলছি। ক, বৃত্তের পরিসীমা ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটি লিখো, একটু আগে আমি বললাম। খ, তাদের পরিসীমার অনুপাত নির্ণয় করো। গ, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 7 মিটার হলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে ক, বৃত্তের পরিসীমা ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটি লিখো। প্রথমে হবে বৃত্তের ব্যাসার্ধ আর একক হলে ক, বৃত্তের ব্যাসার্ধ আর একক হলে আমরা বৃত্তের ব্যাসার্ধকে সাধারণত আর দ্বারা প্রকাশ করি। আর ব্যবহার করার কারণ হচ্ছে ব্যাসার্ধের ইংরেজি হচ্ছে রেডিয়াস। রেডিয়াসের প্রথম অক্ষরটা হচ্ছে আর, সে কারণে আমরা বৃত্তের ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করি। বৃত্তের ব্যাসার্ধ আর একক হলে বৃত্তের পরিসীমা, এটা সূত্র, জানতে হবে। বৃত্তের পরিসীমা twice পাই আর। পাই এর মান হচ্ছে 3.1416। পাই এর মানটা সায়েন্টিফিক ক্যালকুলেটর থেকে সরাসরিও তোমরা লিখতে পারো। তবে আমরা সাধারণ ক্যালকুলেটরে যদি এই গাণিতিক সমস্যার সমাধানগুলো করি, সেক্ষেত্রে আমরা পাই এর পরিবর্তে 3.1416 বসিয়ে থাকি। সায়েন্টিফিক ক্যালকুলেটরে সরাসরি পাই এর মান দেওয়া থাকে, সরাসরি পাই সিম্বল ব্যবহার করে তোমরা গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। সায়েন্টিফিক ক্যালকুলেটরে পাই এর মান বসালে, যেহেতু সরাসরি বসাবে, সেক্ষেত্রে 3.1416 না লিখলেও চলবে, সরাসরি পাই সিম্বলটা ব্যবহার করতে পারবে। বৃত্তের পরিসীমা হচ্ছে 2 পাই আর। বৃত্তের পরিসীমার সূত্র চেয়েছে, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটি লিখো। এবং বর্গক্ষেত্রের এক বাহু একক হলে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, দ্যাট ইজ বাহুর দৈর্ঘ্য, এই একক হলে, এককটা মিলিমিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে, মিটার হতে পারে, ফুট হতে পারে, গজ হতে পারে, ইঞ্চি হতে পারে। বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য একক হলে, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য এই একক হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে a স্কয়ার বর্গ একক। তাহলে বৃত্তের পরিধি এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটি লিখে দিলাম। সূত্রটি লেখা হলো, যেহেতু পরিসীমা, এটার ক্ষেত্রে হবে একক। পরিসীমা, বৃত্তের পরিসীমা বলতে বোঝাবে
বাউন্ডারিটার দৈর্ঘ্য। বৃত্তের বাউন্ডারিটার দৈর্ঘ্য হবে বৃত্তের পরিসীমা। বৃত্তের ক্ষেত্রে এটাকে আমরা পরিধিও বলে থাকি। বৃত্তের পরিধি আর বৃত্তের পরিসীমা একই কথা। তাহলে ক প্রশ্নটার উত্তর হয়ে গেল। এখন আমি খ গাণিতিক সমস্যার সমাধান করে দিব। তাদের পরিসীমার অনুপাত নির্ণয় করো। কার পরিসীমা? বৃত্তের পরিসীমা আর বর্গের পরিসীমার অনুপাত। খ মনে করি বৃত্তটির ব্যাসার্ধ আর একক এবং বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ একক। মনে করি বৃত্তের ব্যাসার্ধ আর একক এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এই একক। তাহলে চেয়েছে তাদের পরিসীমার অনুপাত নির্ণয় করো। তাদের পরিসীমার অনুপাত নির্ণয় করো। বৃত্তক্ষেত্রটির ক্ষেত্রফল পাই আর স্কয়ার বর্গ একক, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে পাই স্কয়ার বর্গ একক। বৃত্তক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে, সুতরাং এখানে আমাদের উদ্দীপকে রয়েছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। আমরা প্রথমে ক্ষেত্রফলটা বের করি। বৃত্তক্ষেত্রটির ক্ষেত্রফল বৃত্তক্ষেত্রটির ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে বর্গ একক, পাই আর স্কয়ার বর্গ একক, এবং বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল এ স্কয়ার বর্গ একক। যেহেতু বৃত্তক্ষেত্রটির ক্ষেত্রফল সমান হচ্ছে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল, সুতরাং প্রশ্ন মতে আমরা এখান থেকে লিখতে পারবো এ স্কয়ার সমান পাই আর স্কয়ার। এ স্কয়ার সমান হচ্ছে পাই আর স্কয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে বৃত্তক্ষেত্রটির ক্ষেত্রফল, সে কারণে। এখন আমরা যদি বর্গমূল করি, এ স্কয়ারের বর্গমূল হবে এ, আর পাই আর স্কয়ারের বর্গমূল হবে রুট পাই আর। তাহলে আমরা পেলাম কি? এ সমান রুট পাই আর। এ স্কয়ার সমান যদি এটা হয়, তাহলে আমরা যদি বর্গমূল করি উভয় পক্ষকে, এ স্কয়ারের বর্গমূল হচ্ছে এ, আর স্কয়ারের বর্গমূল হচ্ছে আর, পাই এর বর্গমূল হবে রুট পাই। এখানে লিখো বর্গমূল করে সাইড নোট দিয়ে নিবে বর্গমূল করে। তাহলে a is equal to root pi বাই r। অনুপাত নির্ণয়ের জন্য আমাদের a সমান root pi r এই সম্পর্কটা প্রয়োজন হবে। এতটুকু খাতায় তুলে নাও। আবার বৃত্তক্ষেত্রটির পরিসীমা, বৃত্তক্ষেত্রটির পরিসীমা 2 পাই r। বৃত্তের পরিসীমা হচ্ছে 2 পাই r একক।
পরিসীমা যেহেতু একক হবে, বৃত্তক্ষেত্রটির পরিসীমা হচ্ছে 2πr এবং বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের চারটা বাহু যেহেতু সমান, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা হবে 4a, দ্যাট ইজ a প্লাস a প্লাস a প্লাস a, চার বাহু সমষ্টি। বর্গক্ষেত্রটির পরিসীমা হবে 4a, চার বাহুর যোগফল, যেহেতু চারটা বাহু সমান, চারটা a পরপর যোগ করলে হবে 4a একক। এখন আমাদের বৃত্তক্ষেত্রের পরিসীমা এবং বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত বের করতে হবে। সুতরাং বৃত্তক্ষেত্রটির পরিসীমা বাই বর্গক্ষেত্রটির পরিসীমা, দ্যাট ইজ তাদের পরিসীমার অনুপাত, এটা লিখলেই হবে। এখানে সিরিয়ালে বৃত্তটা আগে আর বর্গটা পরে, যেহেতু উদ্দীপকে প্রথমে রয়েছে বৃত্ত, পরে রয়েছে বর্গ, সুতরাং তাদের পরিসীমার অনুপাত বলতে বোঝাবে বৃত্তক্ষেত্রের পরিসীমা বাই বর্গক্ষেত্রের পরিসীমা। উদ্দীপকের সাথে মিল করে আমরা তাদের পরিসীমার অনুপাত লিখছি। এই ক্ষেত্রে বৃত্তের পরিসীমা অনুপাতটা আগে আসবে, তাদের পরিসীমার অনুপাত। এই ক্ষেত্রে উদ্দীপকে যেহেতু বৃত্ত কথাটি আগে, বর্গ কথাটি পরে এসেছে, প্রথমে আমরা বৃত্তের পরিসীমা বসাবো, পরে বর্গের পরিসীমা বসাবো। 2πr is to 4a, 2πr is to 4a সমান 2πr 4, এর পরিবর্তে আমরা বসাবো √πr, √πr আর √π একই কথা, 4 √πr। লক্ষ্য করো রুটটা কেবল পাইয়ের উপরে হবে, আর এর উপরে না। এখন উভয় পক্ষকে যদি 2r দ্বারা ভাগ করি, 2r দ্বারা ভাগ করলে এখানে আসবে পাই আর এখানে 2 √π আসবে। 2 দ্বারা ভাগ করলে হয়ে যাবে 4, আর এর সাথে আর কাটা যাবে, 2r দ্বারা ভাগ করলে 2r আর কাটা যাবে, থাকবে পাই। আর ডান পাশে 4 কে 2 দ্বারা ভাগ করলে হবে 2, আর উপরে নিচে আর কাটা যাবে, 2 আর দ্বারা কাটলে ভাগ করলে আর এবং আর কাটা যাবে উপরে নিচে, আর 4 কে 2 দ্বারা ভাগ করলে হবে 2, 2 আর দ্বারা ভাগ করলে এখানে হবে পাই আর এখানে হবে 2 √π। এখন আমাদের অনুপাতটা হয়ে গেছে। তোমরা ইচ্ছা করলে এটাকে আরেকটু সিম্পলিফাই করতে পারো। এই পাইকে যদি √π দ্বারা ভাগ করো, এই পাইয়ের পরিবর্তে আমরা লিখতে পারি √π ইনটু √π বাই পাই, তাহলে একটা √π কাটা গিয়ে √π থাকবে। পাইকে যদি √π দ্বারা ভাগ করি তাহলে পাই হবে, কারণ এই পাইয়ের পরিবর্তে √π ইনটু √π লিখতে পারি বাই পাই, একটা পাই কাটা যাবে, একটা √π কাটা যাবে, উপরে নিচে থাকবে √π। আর 2 √π কে √π দ্বারা ভাগ করলে উপরে নিচে √π কাটা গিয়ে 2 থাকবে। আমরা এই সিম্পলিফাইটাও করে নিতে পারি। তাহলে আমাদের খ গাণিতিক সমস্যার সমাধান করা হয়ে গেল। এখন আমি গ গাণিতিক সমস্যার সমাধান করে দিব। গাণিতিক সমস্যা ক এবং খ সমাধান করা হয়ে গেল। এখন আমি গ গাণিতিক সমস্যার সমাধান করে দিচ্ছি। গাণিতিক সমস্যা গ, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 7 মিটার হলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। দেওয়া আছে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 7 মিটার। গাণিতিক সমস্যা গ, দেওয়া আছে
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য না লিখে তোমরা যদি লিখো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তাহলেই এক বাহুর দৈর্ঘ্য বোঝাবে। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, দ্যাট ইজ এক বাহুর দৈর্ঘ্য, এ সমান 7 মিটার, 7 মিটার দেয়া আছে। সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো বাহুর দৈর্ঘ্য স্কয়ার, দ্যাট ইজ 7 স্কয়ার। ক্ষেত্রফল সবসময় বর্গ এককে হবে, তাহলে 7 স্কয়ার বর্গ মিটার, দ্যাট ইজ 49 বর্গ মিটার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম 49 বর্গ মিটার। ধরি বৃত্তের ব্যাসার্ধ আর মিটার, ধরি বা মনে করি বৃত্তক্ষেত্রটির, দ্যাট ইজ বৃত্তের ব্যাসার্ধ আর মিটার, বৃত্তের ব্যাসার্ধ আর মিটার। সুতরাং বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তক্ষেত্রটির ক্ষেত্রফল, সংক্ষেপে লিখলে বৃত্তের ক্ষেত্রফল লিখতে পারো। বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার বর্গ মিটার। যেহেতু বৃত্তের ব্যাসার্ধ আর, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার বর্গ মিটার। তাহলে বৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছে বর্গের ক্ষেত্রফল, এটা উদ্দীপকে দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি পাই আর স্কয়ার সমান হচ্ছে 49। এখন লিখবে প্রশ্ন মতে পাই আর স্কয়ার সমান হচ্ছে 49, বা আর স্কয়ার সমান হচ্ছে 49 বাই পাই, বা আর স্কয়ারের মান হচ্ছে 49 বাই পাই, বা আর স্কয়ার সমান 49 বাই পাই এর পরিবর্তে 3.1416 বসাতে পারো, কিংবা সায়েন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে 49 বাই পাই এর মানটা সরাসরিও বের করতে পারো। পরবর্তীতে আর সমান হবে, যে সংখ্যাটা পাবে সেটা বর্গমূল। তাহলে আমরা যদি নরমাল ক্যালকুলেটরে করি, আর স্কয়ারের মান আসবে 49 বাই 3.1416, এটার পরিবর্তে পাবো 15.5971, 15.5971। আর সায়েন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে সরাসরি আর এর মান বসিয়ে দিলেও অঙ্কটা হয়ে যাবে। তাহলে আর সমান হচ্ছে √15.5971। সাধারণ ক্যালকুলেটরের মাধ্যমে যদি এটা করো, রেজাল্ট আসবে আর এর পরিবর্তে মানটা পাওয়া যাবে 3.9493 আসবে আর এর মান, এটা আসবে। সুতরাং নিম্নবৃত্তের ব্যাসার্ধ 3.95 মিটার। আমরা দুই ডিজিটে যদি লিখি, এখানে রয়েছে 9, তাহলে 4 এর স্থলে 5 হবে। আমরা জানি 5 6 7 8 9, এই পাঁচটা ডিজিট থাকলে তৃতীয় ডিজিটে যদি 5 6 7 8 9 থাকে, তাহলে দ্বিতীয় ডিজিটে এক বাড়িয়ে নেব। বাট এখানে যদি 0 1 2 3 4 পেতাম, তাহলে আমরা 3.94 রেজাল্ট পেতাম। এখানে যদি 2 আসতো, সেক্ষেত্রে আমরা 3.94 রেজাল্ট পেতাম। এখানে যেহেতু তৃতীয় ডিজিটে 9 রয়েছে, তাহলে 94 না লিখে 95 লিখব। সমান হচ্ছে, বা আর সমান হচ্ছে 3.95 প্রায়
আর এককটা যেহেতু মিটারে রয়েছে, সুতরাং বৃত্তের ব্যাসার্ধ 3.95 মিটার পাই। এটা আমাদের ফাইনাল রেজাল্ট। তাহলে আমরা 2 নম্বর সৃজনশীল প্রশ্নের ক, খ, গ তিনটি অংশের সমাধান করে দিলাম। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা গাণিতিক সমস্যার সমাধান বুঝতে পেরেছ। আমি আজকে দুটো সৃজনশীল প্রশ্নের সমাধান করে দিয়েছি। আশা করি এই সৃজনশীল প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা যারা আমার অনলাইন ক্লাসের নিয়মিত শিক্ষার্থী, তোমরা জানো যে আমার অনলাইন ক্লাসের জন্য একটা টিউশন ফি রয়েছে, একটা সম্মানী রয়েছে, সেটা হলো প্রতি মাসে 1000 টাকা। তোমরা যারা আমার অনলাইন ক্লাসের নিয়মিত শিক্ষার্থী, তোমরা আমার মোবাইল নাম্বারে 1000 টাকা বিকাশ করবে। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01717840802। আমি মোবাইল নাম্বার আবার বলছি, 01717840802। তোমরা এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আমার কোনো ক্লাস যদি বুঝতে না পারো, সেক্ষেত্রে ফোন করে ভিডিও কলের মাধ্যমে বুঝে নেবে। তোমরা সবাই ভালো থাকবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।